আমি যখন প্রথম নিট দিই তখন আমার ফিজিক্সের নাম্বার ছিল 34। আমার ফিজিক্সের জার্নিটা কখনোই খুব ইজি ছিল না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আমি কন্টিনিউ ফিজিক্স নিয়ে স্ট্রাগল করি। তারপরে যখন এই নাম্বারটাই আমি ফিজিক্সে 140 প্লাস স্কোর করলাম, তখন গিয়ে কিন্তু নিট 2022 তে আমার সিলেকশন হলো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। Hi, my name is Devlina. I am a final year medical student from Malda Medical College and Hospital. So welcome to our new series যেখানে আমি তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং নিট 2027 এর জন্য যত রকমের স্ট্র্যাটেজি ভিডিও আছে সেগুলো শেয়ার করব। আমাদের মধ্যে সবথেকে বেশি প্রবলেম যেটা নিয়ে আমরা ফেস করেছি বা আমি আমার নিট প্রিপারেশনের সময় ফেস করেছিলাম, আমার মতে সেটা ফিজিক্স। কারণ আমি যখন আমার নিটের জার্নি শুরু করেছিলাম তখন আমি ফিজিক্সে 10-20 করে নাম্বার পেতাম এবং আমি যখন প্রথম নিট দিই তখন আমার ফিজিক্সের নাম্বার ছিল 34। সেখান থেকে আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে ফিজিক্সে ভালো নাম্বার স্কোর না করতে পারলে আমি কোনোদিন নিটে সিলেকশন পাবো না। অ্যান্ড তারপর থেকে আমার ফিজিক্স নিয়ে স্ট্রাগল শুরু হয়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আমি কন্টিনিউ ফিজিক্স নিয়ে স্ট্রাগল করি। অ্যান্ড অনেস্টলি সেইং আমি বায়োলজিতে 345 পাওয়ার পরেও 2020 সালে শুধুমাত্র নিটে চান্স পেলাম না কারণ আমি ফিজিক্সে ভালো নাম্বার করতে পারলাম না। ফিজিক্সে আমার নাম্বার 64 থেকে গেল, দ্যাটস ওয়াই আমি চান্স পেলাম না। তারপরে যখন এই নাম্বারটাই আমি ফিজিক্সে 140 প্লাস স্কোর করলাম, তখন গিয়ে কিন্তু নিট 2022 তে আমার সিলেকশন হলো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সো আমার ফিজিক্সের জার্নিটা কখনোই খুব ইজি ছিল না, যথেষ্ট টাফ ছিল। আজকে তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ সেই সমস্ত ফিজিক্সের স্ট্র্যাটেজিটা শেয়ার করব যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এগিয়েছিলাম, কি কি করেছিলাম যেগুলো আমার একদম করা উচিত হয়নি। যদি আমি আরো আগে সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো আমি আরো অনেক আগেই ফিজিক্সের জন্য আমার সিলেকশন আটকাতো না বা আগেই চান্স পেয়ে যেতাম। সবকিছু থাকবে আজকের ভিডিওটাতে। সো ফিজিক্সের জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। তোমাদের সবার একটা জেনুইন কোশ্চেন আমার কাছে সবসময় থাকে যে দিদি বায়োলজি কেমিস্ট্রিতে তো আমরা এনসিআরটি পড়ে নেব, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে এনসিআরটিকে অ্যাপ্রোচ করব বা কিভাবে আমরা ওই এনসিআরটির নলেজ অ্যাপ্লাই করব, তার জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করতে চাই মেমোনিট অ্যাপ। এই মেমোনিট অ্যাপে যেমন এনসিআরটি যে থিওরিগুলো আছে সেই থিওরি রিলেটেড কোশ্চেন কভার করা থাকে, সেই সঙ্গে সঙ্গে এনসিআরটি এক্সাম্পলারের কোশ্চেন, তার সাথে এনসিআরটি যে এক্সারসাইজ কোশ্চেন, অ্যাডিশনাল এক্সারসাইজ কোশ্চেন্স এবং তার সাথে এনসিআরটি যে ইনটেক্সট কোশ্চেন সেগুলোও কভার করা থাকে। শুধু তাই নয়, এখানে কিন্তু পিওয়াইকিউ মানে নিটের যে পিওয়াইকিউ সেইগুলোও কিন্তু কভার করা রয়েছে। সেই সাথে সাথে থাকছে জেই মেন্সের পিওয়াইকিউ, যেটা কিন্তু সব জায়গায় বা সব সময় পাওয়া যায় না, বাট মেমোনিট অ্যাপ কিন্তু তোমাদের সেই অপরচুনিটি বা সেই অফারটাও কিন্তু প্রোভাইড করছে। তার সাথে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস যেটা হচ্ছে সেটা হলো এখানকার অ্যাসারশন রিজন কোশ্চেন। এখন কিন্তু নিটের ট্রেন্ড ওয়াইজ অ্যাসারশন রিজনের প্রবাবিলিটি প্রচুর বেড়ে গেছে। তো সব মিলিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্ট মিলিয়ে তোমরা প্রায় 45,000 এর কাছাকাছি কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ এই মেমোনিট অ্যাপে। থিওরি পড়ে তো নিলাম ঠিক আছে, কিন্তু ফিজিক্সের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখনই কোশ্চেন প্র্যাকটিস করতে চাই তখন হয় কনসেপ্ট ভুলে যাই, না হলে রিভিশন করা টপিক মনে পড়ে না। তো তার জন্য কিন্তু কমপ্লিট সলিউশন তোমাদের দেবে 5 স্টেপের মাধ্যমে মেমোনিট। তো শুধু তাই নয়, এখানে কিন্তু আমরা আরো পেয়ে যাচ্ছি 92% কোশ্চেন কিন্তু রিনিটে এখান থেকেই কমন এসেছিল, তার প্রুফ তোমরা এখানে দেখে নিতে পারো। ও আরেকটা কথা তো আমি বলতে ভুলেই গেছিলাম, মেমোনিটের কিন্তু আছে ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি গত 3 বছর ধরে লাস্ট 3 ইয়ার্স ধরে 92% স্ট্রাইক রেটে কমন কোশ্চেন প্রোভাইড করে আছে। তো ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজও কিন্তু মেমোনিটের একটা বিশাল পাঁচ এবং তোমাদের প্রিপারেশনসে অনেক হেল্প করবে। এবারে আমরা 5 পিলার্স যেগুলো মেমোনিট তোমাদের প্রোভাইড করছে সেটা একটু দেখে নিই। এখানে কিন্তু এই মেমোনিট অ্যাপ বা ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজ কিন্তু বাজারে চলতে থাকা সমস্ত রকমের যে মেজর টেস্ট সিরিজগুলো আছে সেগুলোকে অ্যানালিসিস করে, তার সঙ্গে এনটিএর পেপারকেও অ্যানালিসিস করে, তারপর কিন্তু নিজেদের পেপার বানায়। সেকেন্ড পয়েন্ট হিসেবে বলবো মেমোনিট কিন্তু কোনো কোশ্চেনকেই স্ট্রেট ফরওয়ার্ড দেয় না, বাট দুটো কনসেপ্টকে মিলিয়ে একটা কো রিলেটেড কোশ্চেন ফর্ম করে, যেটা তোমার কনসেপ্ট বিল্ড আপ করতে অনেক বেশি হেল্প করবে। তার জন্য কিন্তু 3 নম্বর পয়েন্টে শুধুমাত্র মুখস্থ করে চলে আসলেই সেই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে না, তার জন্য তোমাদের প্রপার কনসেপ্ট বিল্ডিংও দরকার, যেটা কিন্তু মেমোনিট প্রোভাইড করছে। কিন্তু বাকি সাবজেক্টের মতো নয়, এটা কিন্তু অনেক বেশি লজিক্যাল এবং হাই রিজনিং। তো সেই জন্য এখানে অনেক বেশি কনসেপ্ট ক্লারিফিকেশনের দরকার হয়। তাই কেউ যদি ডে 1 থেকে ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজের এই 30 টেস্ট মানে অ্যাপ্রোচ করে ফিজিক্সের জন্য বা অ্যাপ্লাই করে নিজের প্রিপারেশনসে, তাহলে কিন্তু তার আর কোনো আলাদা করে প্রিপারেশনস দরকার হবে না।
5 নম্বর পয়েন্ট হিসেবে আমি বলতে চাই যে এটা পুরোপুরি এনসিইআরটি বেসড এবং এখানে তোমার প্রপার র্যাঙ্ক অ্যানালিসিস সেই সাথে টাইম অ্যানালিসিস ফর আ সিঙ্গেল কোশ্চেন সেটাও কিন্তু হয়ে থাকে। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো প্রোভাইড করা আছে মানে মেমোনিতে সেটা কিন্তু 50% কিন্তু কমপ্লিটলি ফ্রি। তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা সবাই গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। এবং যদি তোমাদের মনে হয় সিরিয়াসলি প্রিপারেশনস করবো তাহলে তোমরা অবশ্যই টার্গেট 680 প্লাস মেমোনিটের যে ব্যাচটা আছে সেটাও পারচেস করতে পারো। সো গো অ্যান্ড চেক ইট আউট, অল দ্য লিংকস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্সে আমাদের প্রবলেম কি কি হয়। ফিজিক্সে আমাদের মেইনলি যেটা প্রবলেম হয়, আমরা লেকচার দেখি, আমরা লেকচার অ্যাটেন্ড করবার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথমে আমি বলবো ফিজিক্স কিন্তু লেকচার ছাড়া হবে না। অনেকে আমাকে বলো যে অফলাইন লেকচার দেখলে হবে দিদি, আমি অফলাইন এই টিচারের কাছে পড়ি তাহলে কি হবে দিদি? তাহলে আমার বক্তব্য ফিজিক্সে তুমি অনলাইন টিচার চুজ করো বা অফলাইন টিচার চুজ করো। আই অলওয়েজ প্রেফার অনলাইন টিচার, কারণ আমি নিজে অনলাইন টিচারের থেকে পড়েছি। তো আমি মনে করি অনলাইন টিচার যদি আমি চুজ করি তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি সুবিধা হয়। একটা কথা আমি বলে দিচ্ছি, এখান থেকে ভিডিওটা যেরকম কন্টিনিউ হচ্ছে এখানে কিন্তু কোনো স্পন্সরশিপের ব্যাপার নেই, কোনো স্পন্সরের ব্যাপার নেই। তো এখান থেকে যে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো এখানে কিন্তু পুরোটাই আমার অনেস্ট ওপিনিয়ন আমি দিচ্ছি, সেই জন্য আমি কোনো এক্সট্রা ব্র্যান্ডের নাম বা কিছু বলবো না। তো দ্যাটস ওয়াই যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো যেটা বলছিলাম আমি নিজে অনলাইনে ট্রাই করেছি, অফলাইনে ট্রাই করেছি, বাট আই অলওয়েজ প্রেফার অনলাইন টিচার। কারণ তার দুটো তিনটে কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আমি অনলাইন যখন আমি পড়তে শুরু করেছি তখন আমি একটা জিনিস বুঝেছি, আমি যদি কিছু বুঝতে না পারি আমি সেটাকে ব্যাক করে দেখতে পারবো, ওটা আমার কাছে স্টোর ভিডিও হিসেবে থেকে যাবে। পরবর্তীকালে যদি আমার প্রবলেম হয় আমি ওই ভিডিওটাকে আবার চালিয়ে দেখতে পারবো। এবং এই প্রবলেমটা কিন্তু হয়, সেটা আমি ভিডিও শেষে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আরো ডিসকাস করব। তো একদম প্রথমে আমাদের যেটা করার কাজ সেটা হচ্ছে একটা টিচার আমি চুজ করলাম এবং সেটা প্রেফারেবলি অনলাইন। তার কাছে আমি লেকচার দেখতে শুরু করলাম। অনেকেই আমাকে বলে দিদি লেকচার না দেখে কি ফিজিক্স হবে? না, লেকচার না দেখে ফিজিক্স হবে না। এবার একটা কথা বলি, অনেকের আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি না শর্টকাটে লেকচার দেখতে শুরু করেছিলাম। মানে হচ্ছে ওই একটা চ্যাপ্টারের ধরো 7টা লেকচার আমি দেখবো না, আমি ওয়ান শট দেখে কাটিয়ে দেবো এবং তারপর আমি এক্সাম হলে গিয়ে ভাববো যে না আমি সব কোশ্চেনের আনসার করতে পারবো। এটা কিন্তু কখনো কখনো পসিবল নয়, কারণ আমি ওয়ান শট দেখে কখনো একটা চ্যাপ্টারের হয়তো পিওকিউ গুলো সলভ করে নিতে পারি, কিন্তু তার থেকে যে এক্সট্রা একটু ঘুরিয়ে কোশ্চেন আসবে বা কঠিন কোশ্চেন যেগুলো আসবে সেগুলো কিন্তু আমার পক্ষে কোনোভাবেই অ্যাটেন্ড করা পসিবল হবে না। ঠিক আছে, নেক্সট আমার পয়েন্ট যেটা, তাহলে একটা টিচার আমি চুজ করলাম, তার কাছ থেকে আমি ভিডিও দেখলাম, এটা আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে নোট বানাতে হবে। অনেকেই আমাকে বলো যে দিদি সঙ্গে সঙ্গে নোট বানাতে পারি না। কেন পারো না? আমি তো পারতাম, আমি 2x এ ভিডিও দেখতাম, তারপরেও আমি নোট বানাতাম। নোট বানাতে হবে, তুমি যদি না খাটতে পারো। ফিজিক্স সাবজেক্টটা খাটার মতো সাবজেক্ট, একমাত্র বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে সবথেকে ফিজিক্স সাবজেক্টটাই কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড করে যে তুমি সবচেয়ে বেশি খাটবে। তাই ফিজিক্সের জন্য তোমাকে খাটতে হবে। ঠিক আছে, তো ফিজিক্সের জন্য তুমি কন্টিনিউ হাতে বানাও, কারণ তুমি যদি হাতে না বানাও তাহলে কোনোদিন সম্ভব নয়। আমি কি করতাম, আমি সমস্ত নোটস হাতে বানাতাম, কিন্তু ধরো স্যার কোনো একটা পিআইকিউ করাচ্ছেন যে এটা হচ্ছে এই পিআইকিউ, আমার পাশে পিআইকিউ বই থাকতো 36 বা 37 ইয়ার্সের, আমি ওখান থেকে দাগ দিয়ে নিতাম পিআইকিউ বই এবং আনসারটা খাতায় করতাম। শুধু জাস্ট কোশ্চেন গুলো আমি লিখতাম না, কিন্তু বাকি আমি সমস্ত কিছুই খাতায় লিখতাম। ঠিক আছে, এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আমার যখন একটা লেকচার কমপ্লিট হয়ে গেল তারপর আমি কি করব। ধরো সাপোজ আমি বলছি প্রথম দিকে আমার কাইনেটিক্স আছে, কাইনেমেটিক্স আছে, আর তারপরে হচ্ছে তোমার নিউটনস লস অফ মোশন আছে, এন্ড তারপরে আমার মনে হয় সার্কুলার মোশন আছে, ফ্রিকশন আছে, রোটেশনাল মোশন আছে। তো এই যে সিকোয়েন্সটা, ধরো আমার প্রথমে আমি কাইনেমেটিক্স এর চ্যাপ্টারটা আমার কমপ্লিট হলো, কাইনেমেটিক্স 1 কাইনেমেটিক্স 2 দুটো আমার কমপ্লিট হলো, ইউনিটস এন্ড মেজারমেন্ট তার আগে আমার কমপ্লিট হয়ে গেছে। এটার পরে স্যার তো কন্টিনিউ ভিডিও দিয়েই যাচ্ছেন, আমি তো ভিডিও দেখেই যাচ্ছি। এরপরে আমার যে স্টেপটা হবে সেটা হচ্ছে রিভিশন, কারণ ফিজিক্স সাবজেক্টটা সবচেয়ে বেশি রিভিশন ডিমান্ড করে। আমার ক্ষেত্রে নিজেরই হয়েছে, আমি না 2019-20 দিকে আমার সমস্ত লেকচার আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম অন্য স্যারের থেকে, বাট কমপ্লিট করে ফেলেছিলাম। কিন্তু তার পরবর্তীকালে গিয়েও কিন্তু আমি ভালো রেজাল্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি রিভিশন করে যাইনি। আমি বিবেকানন্দ নই যে একটা জিনিস একবার পড়লেই আমার মনে থেকে যাবে, এটা কখনো সম্ভব নয়। রিভিশন করতেই হবে। আর ফিজিক্সের রিভিশনের দুটো দিক আছে, একটা হচ্ছে আমার যে নোটসটা আমি খাতায় লিখছি, আমি কেন লিখছি বলতো, কারণ যাতে করে আমার হ্যান্ড মেমোরি অ্যান্ড ব্রেন মেমোরি দুটোতে কিছুদিন থাকে। এবং আরেকটা কেন লিখছি, আমি যখন নেক্সট টাইম রিভিশন করব আমি ওইটা দেখে রিভিশন করব, আমি বারবার নোট বানাবো না। আমার কাছে যদি নোট না থাকে তাহলে কিন্তু আমার কাছে রিভিশন করবার মতো কোনো মেটেরিয়াল নেই, তাই আমার কাছে নোটস থাকাটা ম্যান্ডেটরি। অ্যান্ড দেন আমি ওই নোটসটা দেখেই পরবর্তীকালে যদি আমি নোটস দেখে পড়তে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি নোটস দেখে পড়ে নেবো, আমি রিভিশন দিয়ে নেবো। যদি সেটা না হয় তাহলে আমি ওই লেকচার চালিয়ে
আমি এই নোটস দেখে রিভাইজ করবো। তাহলে সেকেন্ড টাইম আমার যদি ফার্স্ট টাইম একটা লেকচার কমপ্লিট করতে 2 ঘন্টা লেগে থাকে, তাহলে আমার পরের বার সেটা 1 ঘন্টা লাগবে বা আরো কম লাগবে, তাই না? কারণ আমি তো অলরেডি নোটস বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা সবাই ভেবে নিই না যে ফিজিক্স আমি আজকে পড়বো, কালকে তুড়ি মেরে ফিজিক্সে 180 পেয়ে যাবো। এটা হয় না। ফিজিক্স একটা প্রসেস, কারণ ফিজিক্স সাবজেক্টটা এত সহজ তো নয়, ঠিক আছে? একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে ওটা হলো। সেকেন্ড হচ্ছে রিভিশন। এবার আমি কদিন ছাড়া ছাড়া রিভিশন করব, এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার ক্যাপাসিটির উপর। আমি যেমন চেষ্টা করতাম 4টে-5টা লেকচার হয়ে যেত, তারপর আমি রিভিশন করতাম। আমার যে মক টেস্টের স্কেডিউল ছিল, ওই মক টেস্টের স্কেডিউলে আমি চেষ্টা করতাম একটু আগে আগে লেকচারগুলো করে নেবার। মানে ধরো আমার এই সপ্তাহে রবিবার দিন আমার এক্সাম আছে, তো আমি চেষ্টা করব যে আগের সপ্তাহে ধরো সোমবার, মঙ্গলবার বা বুধবার করে, বুধবার বৃহস্পতিবার করে আমি মোটামুটি লেকচার কমপ্লিট করে নেব, যাতে আমি শনিবার দিন, মানে রবিবার আমার এক্সাম, তো শনিবার দিন যেন আমি সেই চ্যাপ্টারের সমস্ত কিছু যেন রিভিশন করে দিয়ে যেতে পারি। এটা প্রসেস। নেক্সট আমি চলে আসবো কোশ্চেন প্র্যাকটিস। আমরা অনেকেই অনেক স্যারের কাছে পড়ি। দেখো, সব স্যার তো বেস্ট হন না, না সব স্যার তো নিট ওরিয়েন্টেডও হন না। ওরিয়েন্টেড হয় না মানে, আমি এরকম অনেক স্যারের কাছে লেকচার করেছি যারা শুধুমাত্র থিওরিটা পড়িয়ে ছেড়ে দেন, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করে না। কিন্তু এটা ভালো করে বোঝো, একটা থিওরি, একটা নলেজ, একটা ল, একটা জিনিস, ফর্মুলা, কিন্তু ওটা আমি রিয়েল লাইফে যদি অ্যাপ্লাই না করতে পারি, কোশ্চেন আসলে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে তো আমার ওই থিওরিটা বুঝে কোনো লাভ নেই। আমরা অনেকেই ভাবি যে আমরা থিওরি পড়ে নিচ্ছি মানে এবার আমরা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন করতে পারবো না। কি করে পারবি? আমাকে আগে থিওরি পড়তে হবে, সেটাকে কোশ্চেনে অ্যাপ্লাই করা শিখতে হবে, তবে তো গিয়ে তুই পরীক্ষার হলে কোশ্চেনটা করতে পারবি, তাই না? পরীক্ষার হল তো একদম লাস্ট স্টেজ, বুঝতে পারছিস? তো দেন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি করতাম, আমি হচ্ছে তোর কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করলাম। এমনি তো কোনো ভালো স্যার হলে তিনি নিজেই যথেষ্ট কোশ্চেন করিয়ে দেন, আর যদি না করান তাহলে আমি প্রথমে চ্যাপ্টারটা শেষ করলাম, তারপরে এখন তো চ্যাট জিপিটি হোক বা যে কোনো জায়গা থেকে হোক প্রচুর কোশ্চেন পাওয়া যায়, আমি ওটা ছেড়েও দিলাম। যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক যদি আমি নিই, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা টপিক থেকে 20-25টা করে কোশ্চেন থাকে। শুধু তাই নয়, যে কোনো কোচিং এর মডিউলে 20-25টা, 30টা, 40টা, 100টা কোশ্চেন থাকে। যদি তাও না হয়, পিআইকিউর কিছু কোশ্চেন থাকে, সেগুলো আমরা করতে পারি। পিআইকিউ নিয়ে আমি পরে আসছি। তো মোটামুটি একটা চ্যাপ্টার যখন শেষ হলো, যদি আমার ফিজিক্স স্যার অতটা এফিসিয়েন্ট না হয়, যদি আমার ফিজিক্স স্যার সবচেয়ে বেস্ট না হয়, তাহলে আমাকে নিজেকে যে কোনো চ্যাপ্টার থেকে 100 কোশ্চেন কিন্তু আমাকে করতে হবে। কারণ একটা ফর্মুলা আমি শিখে কোনো লাভ নেই যতক্ষণ না আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারছি। নেক্সট আমি বলবো পিআইকিউর কথা। নিটের সিলেকশন পিআইকিউ না করলে হবে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি 5 বছরের পিআইকিউ করলে হবে, 10 বছরের পিআইকিউ করলে হবে? আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, 36 to 37 ইয়ার্স এর পিআইকিউ সবাইকে করতে হবে। কেন? কারণ 2007, 2008 এই কোশ্চেন পেপারগুলো আমার পার্সোনালি খুব ফেভারিট, কারণ এখান থেকে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন তখন বানানো হতো। তোমরা নিজেরাও যদি খুব ভালো করে অ্যানালিসিস করো, নিজেরাও দেখতে পাবে। তো আমি সবাইকে বলবো, পার্সোনাল সাজেশন হিসেবে, বড় দিদির পার্সোনাল সাজেশন হিসেবে তোরা এটা মানে ভাব যে করতে হবে। 30-37 বছরের পিআইকিউ করতে হবে। বায়োলজিতে করতে হবে না, কিন্তু ফিজিক্সে করতে হবে। আর যদি বুঝতে পারিস যে এটা আমার সিলেবাসে নেই, তো ওটা করবি না। কিন্তু ধর তখন একটা খুব ভালো অঙ্ক এসেছিল, আসতেই পারে না, সেটা আমার এখন এখানে যদি রিপিট করে, হতেই পারে, তো করতে হবে। নেক্সট, এবার হচ্ছে তো সবকিছু হয়ে গেল। এবার আমি বলবো দুটো জিনিসের কথা, একটা ফর্মুলা শিট কিভাবে তৈরি করবি, আর রিভিশন কিভাবে দিবি। দেখ, আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা যখন একটা চ্যাপ্টার পড়ছি, আমরা তখনই সেটার ফর্মুলা শিট বানাতে শুরু করি। না, এটা কিন্তু ভুল। ফর্মুলা শিট বানানোর একটা টাইম আছে। একটা চ্যাপ্টার যখন হচ্ছে, তখন সেটা চলতে চলতে তার ফর্মুলা শিট আমরা বানাতে পারি না। কারণ ফর্মুলা শিটে কি থাকবে? সেই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক, মানে ধর আমরা সবসময় সমস্ত ফর্মুলা তো অ্যাপ্লাই করি না, কিছু ফর্মুলা আমরা ট্রিক দিয়েও করি, যেহেতু এটা এমসিকিউ এক্সাম, তো আমরা অনেক ট্রিক্সের অ্যাপ্লাইও করে থাকি। তো সেইটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব সেইটা, তার সাথে আমি যেগুলো ভুলে যাচ্ছি সেরকম কিছু, ঠিক আছে? তো ফর্মুলা শিটটা কখনোই যখন চ্যাপ্টার পড়ছি তখন বানাবো না। একটা চ্যাপ্টার 2 বার বা 3 বার রিভিশন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওই চ্যাপ্টারের ফর্মুলা শিট বানানোর যোগ্যতা অর্জন করব, ঠিক আছে? তাছাড়া কিন্তু ওই ফর্মুলা শিট এক্সামের আগের দিন রাত্রে আমি রিভিশন দেবো, তার মানে ওই ফর্মুলা শিটেরটা তো একটা ইম্পর্টেন্স তো থাকবে। আমি দরকার হলে পরের ভিডিওতে বলে দেবো তোদেরকে যে কিভাবে ফর্মুলা শিট বানাতে হয়। যদি তোরা ভিডিও চাস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারিস, আমি চেষ্টা করবো তোদেরকে বলে দেবার আমি কিভাবে বানাতাম, ঠিক আছে? তাহলে ফর্মুলা শিট হলো, কখন বানাবি বুঝতে পারলি। এবার চলে আয় মক টেস্ট। ফিজিক্সের জন্য মক টেস্ট মানে এর থেকে বেটার নিজেকে জাজ করার জিনিস কিছু হয় না। তুই যদি মানে আমার যে মক ফিজিক্সে কম নাম্বার আসবে, সেটা যদি তুই আমার মক টেস্টের নাম্বার দেখিস, তাহলেই তুই বুঝতে পারবি। আর আমি না মক টেস্টে প্রচুরই কম নাম্বার পেতাম, 30, 40, 50 এরকম করে নাম্বার পেতাম। তো স্বাভাবিক আমার ফিজিক্সে মক টেস্ট নাম্বার আসবে না মেন এক্সামেও। তো
ফিজিক্সে মক টেস্টের নাম্বার বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোকে আগে বুঝতে হবে যে চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। তুই দেখবি যে একটা চ্যাপ্টারের ধর স্যার 40টা ফর্মুলা পড়াচ্ছে, তার মধ্যে তুই গুনে দেখলে দেখবি যে 15টা ফর্মুলা থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এবং ওটাই হাইয়েস্ট, মানে বাকিগুলো থেকে আসবে না আমি এটা বলছি না, কিন্তু ওইগুলো থেকে আসলে অ্যাটলিস্ট তোর পারা উচিত, বা ওইগুলো থেকে আসলে অ্যাটলিস্ট তোর মানে না পারা উচিত নয়, ঠিক আছে। তো মক টেস্টকে খুব সিরিয়াসলি দিতে হবে। যখন চ্যাপ্টার ওয়াইজ মক হচ্ছে, সেটা তুই যে কোনো কোচিং ইনস্টিটিউশনে দিতে পারিস, যেখানে পড়ছিস সেখানেও দিতে পারিস, বাইরেও কোথাও দিতে পারিস। যে ধর যখন একটা বা দুটো তিনটে চ্যাপ্টার হচ্ছে, তখন চেষ্টা কর সেই চ্যাপ্টারগুলোকে প্রপারলি রেডি করার, এবং অলওয়েজ মানে নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস কর। ধর কোনো একটা অঙ্ক তুই কোনোদিন করিসনি, কিন্তু মক টেস্টে এসছে, তুই যদি তোর যদি এটা মনে হয় যে এই অঙ্কটা ইজি বা এই অঙ্কটা টাফ নয়, এই অঙ্কটা নিতে আসার মতো, তাহলে ওই অঙ্কটাকে তুই আরেকটা কপি বানা, যেটার নাম মিস্টেক কপি, সেটাতে লেখা শুরু কর প্রথম থেকে। তাহলে মিস্টেক কপি কখন বানাতে হবে? প্রথম মক টেস্ট থেকে বানানো শুরু কর, ঠিক আছে। ফিজিক্সের জন্য স্পেশালি, বায়োলজির জন্য অত লাগে না, কেমিস্ট্রির জন্য অল্প লাগে, ফিজিক্সের জন্য কিন্তু মেন লাগে মিস্টেক কপি, ঠিক আছে। তাহলে ওই জিনিসটাকে, যেটা আমি ভুল করছি, যেটা আমার মনে হচ্ছে আমি পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এই অঙ্কটা পরীক্ষায় আসলে শুধু আমিই পারবো, বা এই অঙ্কটা এত ট্রিকি যে আমিই পারবো, তার জন্য কি দরকার? তার জন্য তুই মক টেস্ট দিয়ে এসে ঘরে বসে ঘুমালে হবে না, মক টেস্ট দিয়ে এসে ওটাকে অ্যানালিসিস করতে হবে। প্রত্যেকটা মক টেস্টের সঙ্গেই আনসার কি দিয়ে দেয়, সলিউশন দিয়ে দেয়। এখন চ্যাট জিপিটি আছে, গুগল আছে, জেমিনাই আছে, সবকিছু আছে। তো তুই চাইলেই ওখান থেকে কিন্তু তুই আনসারটা বের করে তুই করতে পারবি, ঠিক আছে। ইজি ওয়েতে তোকে ডেসক্রাইবও করে দেবে, এখন তো অনেক ইজি এগুলো, ঠিক আছে। তো মক টেস্ট দিলি, এসে গিয়ে রিভিশন কর। তুই মক টেস্টে যদি তোর 720-তে পরীক্ষা হয়, তুই শূন্যও পেতে পারিস, তুই নেগেটিভ 720ও পেতে পারিস, কিচ্ছু ফারাক পড়ে না। কিন্তু তুই ওই মক টেস্ট পেপারটাকে কিভাবে অ্যানালিসিস করছিস সেটাই সব। ফিজিক্স পেপারকে সবচেয়ে বেশি টাইম দিয়ে অ্যানালিসিস কর, এবং কখনো ভাববি না যে অ্যানালিসিস মানে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। না, না, অ্যানালিসিস মানে ওটা তোর ইনভেস্টমেন্ট, তুই ওটা না করলে তুই সিলেকশন পাবি না, ঠিক আছে। তো এভাবেই মেনলি করতে হয় ফিজিক্সটাকে। আমি মোস্ট ডিটেল ওয়েতে যেভাবে যেভাবে আমি করেছিলাম সেইভাবে তোদেরকে বললাম। এবং ধর এরকম তো হয় না মক টেস্ট যে 3টে চ্যাপ্টার মিলে হচ্ছে, এবার 4টে চ্যাপ্টার মিলে হবে, তারপরে ওই 3টে আর ওই 4টে দুটো মিলিয়ে 9টা চ্যাপ্টার মিলে হবে, এরকম একটা তো হয়। তো যতবারই পড়বি ততবার যেন রিভিশনটা হয়, ঠিক আছে। এর মধ্যেও তুই কিছু চ্যাপ্টার পাবি যেগুলো ইজি, কিছু চ্যাপ্টার পাবি মডারেট, কিছু চ্যাপ্টার পাবি টাফ। সেই টাফ চ্যাপ্টার গুলো তোর বেশি টাইম লাগবে, বেশি রিভিশন করতে হবে। এগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রসেসের মাধ্যমে বুঝে যাবি। বাট অ্যাটলিস্ট এই পয়েন্টে দাঁড়িয়ে ফিজিক্সের জন্য নিট 2027-এর জন্য তোদের যা যা জানার দরকার আমি সবকিছু বলে দিলাম। নেক্সট ভিডিও কেমিস্ট্রি, অ্যান্ড দেন আফটার দ্যাট নেক্সট ভিডিও বায়োলজি থাকবে। সো আই হোপ তোদের হেল্পফুল হয়েছে ভিডিওটা, বা হেল্প পেয়েছিস। যে কোনো কোশ্চেন থাকলে তোরা আমাকে কমেন্ট সেকশনে করতে পারিস। আর ওই সিরিজটা তো আছেই, যে ইউ আস্ক আই আনসার, তো ওটার এপিসোড 2-3 আসবে, তো সেখানে তো আমরা সবকিছু বলেই দেবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ফিজিক্সের কোশ্চেন সলভ করতে থাক। বাই।